এই অদ্ভুত ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে। এক প্রচণ্ড বর্ষণমুখর সন্ধ্যায় সে আমাদের ঘটনাটি বলেছিল। আমরা তখন ভার্সিটিতে পড়তাম। প্রতি বৃহস্পতিবার ছিল আমাদের মুড়ি পার্টি। হলের মেঝেতে পেপার বিছিয়ে তাতে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, সরিষার তেল একসাথে মাখিয়ে আমরা মুড়ি পার্টি করতাম। এর সাথে চলতো আমাদের আড্ডা। সারা সপ্তাহে 9টা থেকে 5টার রুটিন লাইফের পর এরকম একটা মুড়ি পার্টি ছিল আমাদের জন্য প্রচণ্ড গরমে এক পশলা ঠান্ডা হওয়ার মতো। সেদিন মুড়ি পার্টি শুরুর পরই কারেন্ট চলে গেল। বাইরে ঝড় শুরু হয়েছে। কারেন্ট যে চলে যাবে কিছুক্ষণের মধ্যে বোঝাই যাচ্ছিল। অন্ধকারে তো আর মুড়ি খাওয়া যায় না। মাফি তাই একটা মোমবাতি ধরালো। মোমের আলোয় আমাদের 4-5টা আলো আধারি মিশে কেমন জানি রহস্যময় হয়ে উঠল। তার উপর বাইরে একটানা বৃষ্টি, কেমন একটা নেশা ধরা পরিবেশ। এর মধ্যেই শৌফিক প্রস্তাব করল, এমন একটা পরিবেশ ভূতের গল্প করার জন্য অতি উত্তম। আমরা আজকে ভূতের গল্প করব। প্রথমে তার প্রস্তাবটা আমরা হাসি ঠাট্টায় উড়িয়ে দিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আমাদের আড্ডাটা ভূতের গল্পের দিকে চলে গেছে। কার নানা ভূত দেখেছিল, কার দাদা জিনের সাথে কুস্তি লড়েছিল, কার মামা গাছের উপর কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এসব গল্প করতে লাগলাম সবাই। আমাদের আড্ডার মধ্যে একজন চুপ করে বসেছিল, ওর নাম তাকদীর। আমরা জানতাম ও একটু আত্মবিশ্বাসী টাইপের ছেলে, কোনো কিছুতেই বিশ্বাস করতো না। আমাদের ভূতের গল্প শুরু প্রস্তাবে সে প্রথমেই ভোট দিয়েছিল, কিন্তু পরে আড্ডাটা ভূতের গল্পের দিকে চলে যাওয়ায় সে প্রচণ্ড বিরক্ত নিয়ে আমাদের সাথে আড্ডার মধ্যে বসে রইল। আমরা আর চোখে ওকে দেখছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। বুঝলাম আজ সন্ধেটা ওর একদম মাটি হয়ে গেছে। সবার ভূতের গল্প বলা যখন শেষ, মোমবাতিটাও জ্বলতে জ্বলতে অর্ধেক হয়ে গেছে। কে কি করব বুঝতে পারছি না। তখন হঠাৎ তাকদীর বলল, তোরা চাইলে আমি একটা গল্প শোনাতে পারি। আমরা প্রচণ্ড অবাক হয়ে বললাম, ভূতের গল্প? তাকদীর মোমবাতির দিকে তাকিয়ে বলল, ভূতের গল্প কিনা জানি না, তবে গল্পটা আমার খুব কাছের এক আত্মীয়কে নিয়ে, আমার ছোট চাচার ঘটনা। ঘটনাটার কিছু অংশ আমার নিজের চোখে দেখা, কিছু অংশ লোক মুখে শোনা। যাদের কাছে শোনা তারাও মিথ্যা বলার মতো মানুষ না। ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, তাই ঘটনাটা বলতে ইচ্ছে করে না। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাবিহীন কোনো ঘটনা পৃথিবীতে ঘটতে পারে না। আমার চাচার সাথে ঘটা ঘটনার ব্যাখ্যা আছে, তাই নিশ্চয়ই পরে কোনো এক সময় বের হবে। এখন ব্যাখ্যার আগে এমন একটা ঘটনা আমার মাধ্যমে ছড়াবে, এটা আমি মানতে পারি না। আমরা বিরক্ত হয়ে বললাম, বক বক না করে ঘটনা বলতো, ব্যাখ্যা আমরা দিব, তুই ঘটনা বল। তাকদীর বলতে শুরু করলো, আমার চাচাদের মধ্যে ছোট চাচাই ছিল শুধু গ্রামে। ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না যারা জীবনে কিছু করতে পারেন না, ছোট চাচা হচ্ছেন সেই টাইপের। তিনি গ্রামে থাকতেন, জমি জমা সামলাতেন, মাঝে মাঝে কৃষিকাজ করতেন, কিন্তু সেটাতে লাভের চাইতে লসই বেশি হয়। তার উপর তার মধ্যে একটু বাউন্ডালের স্বভাব আছে। মাঝে মধ্যে 2-1 সপ্তাহের জন্য উধাও হয়ে যান। কখনো গানের দলের সাথে গিয়ে গান করেন, কখনো বিদ্যাদের দলে গিয়ে সাপ ধরেন। আমার চাচি খুব অ্যাক্টিভ মানুষ, তিনি সংসার সামলে নেন। এই জন্যই চাচার সংসারটা টিকে ছিল, নইলে চাচার হাতে সংসারের ভার থাকলে সেই সংসার দুদিনেও টিকত না। তো এমনই একদিন চাচা 2 সপ্তাহ নিরুদ্দেশ থাকার পর সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। চাচি তখন পুকুর থেকে পানি নিয়ে আসছিলেন। দেখেন চাচা দূর থেকে টলতে টলতে আসছেন। চাচির কাছে এসেই বললেন, ভাত দে তো শীঘ্রই, খুব ক্ষুধা পাইছে। চাচি ভাত চড়িয়ে দিলেন। তরকারি তো দুপুরে রান্না করা ছিল। চাচা ও দিয়ে খেয়েই বিছানায় শুয়ে পড়লেন। পরদিন সকালে চাচি ঘুম থেকে উঠানোর জন্য চাচাকে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু চাচা ঘুম থেকে উঠলেন না। শেষে চাচি চাচাকে নাকের কাছে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস বন্ধ, বুকের ওঠানামা করছে না। চাচা মারা গেছেন ঘুমের মধ্যেই। চাচির আহাজারিতে ঘর ভারী হয়ে গেল। দুপুরের মধ্যে আমরা যে যেখানে ছিলাম সবাই চলে গেলাম গ্রামের বাড়িতে। বিকেলের মধ্যে চাচার দাফন হয়ে গেল। পরদিন আমরা সবাই যে যার নিজের জায়গায় ফিরে গেলাম। চাচার বাড়িতে
হাজারি করার জন্য কেবল চাচি আর তার 2 মেয়ে থেকে গেলেন। এর 3-4 দিন পরের ঘটনা। সেদিন ছিল হাটবার। গ্রামের বাজার বসে সেদিন। বিকালে হাটে গিয়ে সন্ধ্যায় আর রাতের ক্লান্ত মানুষ ঘরে ফেরে। সেদিনও তেমনি হাট থেকে ফিরছিলেন সোহরাব দাদা। দাদাদের বাড়ি আমাদের চাচার বাড়ির পরেই। রাস্তা থেকে ঘরের পথে ঢোকার সময় দাদা দেখলেন মেন রাস্তা আর আমাদের ভিটার মাঝে যে ছোট একটা মাটির কাঁচা রাস্তা আছে, রেন্ডি আর শিশু গাছ দিয়ে ঘেরা, সেখানে কে যেন ঢলতে ঢলতে হেঁটে চলেছেন। গাছপালা ঘেরা থাকায় রাস্তাটা ভীষণ অন্ধকার, ভালো মতো কিছু দেখা যায় না। দাদার হাতে টর্চ ছিল, সেটার আলো তিনি লোকটার মুখে মারলেন। আর যা দেখলেন তাতে তার হার্টবিট সেখানেই মিস হয়ে গেল। তিনি দেখলেন আমার ছোট চাচা, যিনি 3 দিন আগে মারা গেছেন, যাকে কবর দেওয়া হয়েছে সবার সামনে। তিনি ঢলতে ঢলতে তার দিকে এগিয়ে আসছেন। দাদার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে এলো। সবার লাইট নিয়ে ছুটে এসে দেখলো দাদা মাটিতে পড়ে আছে আর ছোট চাচার তার পাশে দাঁড়িয়ে আছে। সবাই ভীষণ ভয় পেল। এরকম সময় সাধারণত যেটা হবার কথা ছিল, গ্রামের মানুষ ছোট চাচার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলতো। কিন্তু ছোট চাচার ভাগ্যটা মনে হয় ভালো ছিল। মানুষজন তাকে তেড়ে গিয়েও শেষ পর্যন্ত তাকে মারল না। সবাই কেন জানি বিশ্বাস করে ফেললো ওটা ছোট চাচাই। চাচার রূপ ধরে খারাপ কোনো জিনিস না। সবাই চাচাকে ধরে নিয়ে তার বাড়ির কাছে নিয়ে গেল। চাচি আর তার 2 মেয়ে চাচাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল, কিন্তু তাকে বাড়িতে উঠতে দিল না। বলল ঢাকা থেকে তার আত্মীয় স্বজনেরা আসবে, তারপর গ্রামের সকলে একসাথে বসে নিশ্চিত হবে এটাই ছোট চাচা, এরপর তাকে বাড়িতে উঠতে দিবে। চাচাও ব্যাপারটা মেনে নিয়ে সেদিন উঠোনেই বসে কাটালেন। পরের দিন আমরা আত্মীয় স্বজনেরা ছুটে গেলাম গ্রামে। গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ সবাইকে নিয়ে বৈঠক বসানো হলো চাচার উঠোনে। আর কি মানুষ! 10 গ্রামের মানুষ এসে ভেঙে পড়েছে আমাদের উঠোনে। সবাই দেখতে এসেছে মরা মানুষ কিভাবে জেতা হলো। চাচার বক্তব্য নেওয়া হলো। তিনি বললেন, হঠাৎ করে আমার জ্ঞান ফিরে এসেছিল। তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির ভেতরে বদ্ধ জায়গা। তারপর অনেক কষ্ট করে মাটি খুঁড়ে খুঁড়ে নিজেকে বের করে নিয়ে আসেন। এর মধ্যে সকলে গিয়ে চাচার কবরও দেখে এলো। দেখা গেল ঠিকই আছে। কবর দেখে মনে হচ্ছে কেউ ভিতর থেকে কবর খুঁড়ে বের হয়েছে। তবে এতটুকু করতে যে শক্তি প্রয়োজন সেটা চাচা কোথায় পেলেন তা কেউ বুঝতে পারল না। আমরা সবাই নিশ্চিত হলাম এটা আমাদের ছোট চাচাই। তার গলার নিচে জন্মদাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া আমাদের সাথে কথা বলা একান্ত গোপনীয় কথাগুলো তিনি নির্ভুলভাবে বলে দিতে পারলেন। উনি যে আমাদের ছোট চাচাই এতে কোনো সন্দেহই রইল না। আমার বড় চাচার ছেলে ডাক্তার, সে ব্যাখ্যা দিলেন মানুষ ক্লিনিক্যাল ডেথের পরেও অনেক সময় বেঁচে ওঠে। এটা খুবই কমন। রোগীর শ্বাস প্রশ্বাস এতে ধীরে ধীরে চলে যে তাকে অনেকেই মৃত বলে মনে করে, কিন্তু পরে দেখা যায় রোগী বেঁচে ওঠেন। এজন্য দেখা যায় মর্গে অনেক সময় লাশ জীবিত হয়ে যায়। আবার অনেক পুরনো কফিন তোলার পর কফিন খুলে দেখা যায় কফিনের ভেতর কঙ্কাল অস্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ কবর দেওয়ার পরেও রোগী বেঁচে উঠেছিল। এমন ঘটনা আছে ভুরি ভুরি। চাচার ভাগ্যটা ভালো, তিনি বেঁচে আছেন আর আমাদের মাঝেও ফিরে আসতে পেরেছেন। এটা উপরওয়ালার পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ বলা যায়। ভাইয়ার লেকচারের পর আর কারো মনের কোনো সন্দেহ থাকলো না। আব্বা আর চাচারা মিলে চাচাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। গ্রামবাসীরা চাচাকে ধরে রাজার হালে বাড়িতে উঠিয়ে দিলেন। চাচি মহানন্দে চাচাকে সবার সামনে জড়িয়ে ধরে মুখে আঁচল চাপা দিয়ে সরে পড়লেন। একটা অদ্ভুতময় ঘটনার সাক্ষী হয়ে আমরা বাড়ি ফিরলাম। তাকদীর থামল। বাইরে যখন অবিরাম ধারার বৃষ্টি পড়ছে, থামাথামি নেই। মোমবাতি জ্বলছে, জ্বলতে জ্বলতে এখন নিভু নিভু হয়ে গেছে। দেয়ালে আমাদের ছায়াগুলো পড়ে কাঁপতে কাঁপতে কেমন এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। আমি তাকদীরকে জিজ্ঞেস করলাম, ঘটনা কি এটুকুই? তাকদীর উত্তর না দিয়ে আরেকটা মোম ধরালো। সেই মোমটা আগের মোমের উপর বসিয়ে মোমের জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, মাসখানেক পরের কথা। একদিন দুপুরবেলায় চাচি ফোন করলেন আব্বাকে। সেদিন ছিল শুক্রবার, আমরা সবাই বাসায় ছিলাম।
চাচি অনেকক্ষণ আব্বার সাথে কি নিয়ে যেন কথা বললেন। যখন আব্বা ফোনটা রাখলো, দেখলাম আব্বার মুখে ভীষণ এক চিন্তার ছাপ। তখনই আব্বাকে আমাদের কি হয়েছে কিছু বলল না, কিন্তু সন্ধ্যায় আব্বাদের রুমে বসে আব্বা যখন আম্মাকে কথাটা বলছে তখন আমরা শুনে ফেললাম। চাচি আব্বার সাথে কথা বলছিল ছোট চাচাকে নিয়ে। চাচা নাকি ভীষণ অদ্ভুত আচরণ করছেন। সারাদিন তিনি পড়ে পড়ে ঘুমান আর সারা রাত জেগে থাকেন। জেগে জেগে যে তিনি কি করেন তা কেউ বলতে পারেন না। চাচি মাঝে মাঝে রাতে জেগে দেখেন খালি ঘর, চাচা নেই। চাচা ফেরেন শেষ রাতের দিকে। কই গেলেন এরা জিজ্ঞেস করলেও তার কোনো উত্তর দেন না। চাচা আগে যদিও বাউন্ডেলে ছিলেন, হঠাৎ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যেতেন, তবুও সে হারিয়ে যাওয়ার মধ্যে প্যাটার্ন ছিল। সবাই বলতে পারত কখন চাচার হারিয়ে যাওয়ার সময় হয়েছে। সেই বাউন্ডেলের চাচার সাথে এই চাচার কোনো মিল নেই। এছাড়া আগে চাচা নিরুদ্দেশ হলেও বাড়ি ফিরে কোথায় গিয়েছিলেন, কি করেছেন, এসবই চাচিকে বলতেন। কিন্তু এই মারা যাওয়ার আগের 2 সপ্তাহ তিনি কই ছিলেন তা এখন পর্যন্ত চাচিকে বলেননি। চাচি বারবার জিজ্ঞেস করাও তিনি বলেননি। আরও একটা অদ্ভুত জিনিস দেখা গেছে চাচার মধ্যে, যেটা সবচেয়ে ভয়াবহ, সেটা হলো গোস্ত খাওয়া। চাচা আগে বেশি গোস্ত খেতে পারতেন না। তিনি ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এক সাধু বাবার শিষ্য হয়েছিলেন। তার পাশে থাকতে থাকতে গোস্ত খাওয়ার প্রতি তার বিতৃষ্ণা চলে এসেছিল। এরপর থেকে তিনি গোস্ত খেতেন না। আমাদের বাসায় সবাই একসাথে খেতে বসলে তিনি 2-3 টুকরা মাংস নিতেন ঠিকই, কিন্তু বাসায় থাকলে 1 টুকরা মাংসও খেতে চাইতেন না। তাকে বাসায় দাওয়াত দিলে তার জন্য আমরা আলাদা পদ রান্না করতাম। আর সেই চাচা এখন নাকি কেবল গোস্ত খেতে চান। যখনই তিনি খেতে বসেন তার পাতে গোস্ত থাকা চাই। গোস্ত ছাড়া তিনি একদম খেতে পারেন না। আমার ডাক্তার ভাইয়া এ ব্যাপারে একটা ব্যাখ্যা দিলেন। বললেন চাচা যখন মরার মতো কোমায় চলে গিয়েছিলেন তখন তার ব্রেন কোনোভাবে এফেক্টেড হয়েছিল, তাই তিনি এসব অদ্ভুত আচরণ করছেন। তার চেক আপ করানো দরকার। এর আগে আমরা যখন চাচার বেঁচে উঠবার খবর শুনে তাকে দেখতে গিয়েছিলাম, তখন ভাইয়া তাকে চেক আপ করার কথা বলেছিলেন, যে চেক আপ করার জন্য ঢাকা নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু চাচা রাজি হননি। বলেছিলেন তিনি খুব ভালো আছে, তার চেক আপ করার দরকার নেই। বেশি জোরাজুরি করার পর বলেছিলেন আচ্ছা পরে যাবেন, কিন্তু এই 1 মাসে একবারও চেক আপ করার জন্য আর এলেন না। এবার ভাইয়া জোর দিয়ে বললেন চাচাকে আসতে হবে, এখানে এসে নিউরোলজিস্ট দেখাতে হবে শীঘ্রই। চাচা তবুও গড়ামসি করতে লাগলেন। এদিকে তার মাংস খাবার ইচ্ছা প্রতিদিন করে বাড়তেই লাগলো। এখন নাকি খেতে বসে এক বসায় 1 বাটি মাংস খেয়ে ফেলেন। তাকে আটকানো যায় না। মাংস খেতে দিতে না চাইলে অশ্লীল ভাষায় সবাইকে গালাগাল করে। এটাও নতুন, কারণ চাচা এত ভদ্র মানুষ ছিলেন, কারোর সাথে উঁচু গলায় কখনো কথা বলতেন না। সেই চাচা এখন মাংস না পেলে তার বউ এবং 2 মেয়েকেও গালাগাল দিতে ছাড় দেন না। এর মধ্যে চাচি ফোন দিয়ে একটা ভয়ানক ঘটনা জানালেন। তিনি বললেন সেদিন চাচার গালাগালের পর চাচি নাকি একবেলা তাকে মাংস খেতে দেয়নি। এরপর সন্ধ্যায় যখন তিনি মাংস রাঁধতে বসলেন দেখলেন মাংসর হাঁড়ি খালি। কাঁচা মাংস হাঁড়ি শুদ্ধ কে নিয়ে গেল তিনি বুঝলেন না। কুকুর বিড়াল নিলেও তো পুরো হাঁড়ি নেবার কথা না। চোর চুরি করেছে ভেবে চাচি মাংস বাদে নিরামিষ তরকারি রান্না করলেন। তবে ভয়ে ভয়ে ছিলেন, চাচাকে মাংস দিতে পারছেন না। দুবেলা মাংস খাওয়া ছাড়া থেকে কি ভয়ঙ্কর আচরণই না শুরু করবেন এই ভেবে। কিন্তু খেতে বসে চাচা কিচ্ছু বললেন না, চুপচাপ খেয়ে চলে গেলেন। চাচির কেমন কেমন যেন লাগলো। হঠাৎ মনে পড়ল তিনি যখন মাংস হাঁড়িতে রেখে রান্নাঘর থেকে বের হয়েছিলেন সন্ধ্যাবেলায়, চাচাকে তখন রান্নাঘরের দিকে যেতে দেখেছিলেন। চাচি কি বোঝাতে চেয়েছিলেন আব্বা তা বুঝতে পারলেন, কিন্তু চাচির কথায় তিনি মানতে পারলেন না। একজনের মাংস খাওয়ার নেশা উঠতে পারে, কিন্তু তিনি যে হাঁড়ি শুদ্ধ কাঁচা মাংস খেয়ে নেবেন তা কি করে হয়? নিশ্চয়ই অন্য কেউ চুরি করেছে মাংস। আব্বা চাচিকে এসব বুঝালেন। চাচি বিশ্বাস করলেন বলে মনে হয় না। এর মধ্যেই গ্রাম থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনা কথা আসতে লাগলো আমাদের কানে। গ্রামের মানুষের হাঁস মুরগি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে রাতের বেলায়। গ্রামের সবাই অবস্থান সম্পন্ন পরিবার, মুরগি চুরি করার মতো কোনো মানুষ গ্রামে নাই। সবাই সন্দেহ করলো শিয়ালের কাজ। এছাড়া আরেকটা ব্যাপার করতে পারে, গ্রামের পূর্ব পাশের চর, তার অন্য পাশে সুন্দরবনের এক অংশ এসে শেষ হয়েছে। সবাই বলা বলি করলো গ্রামে বাঘ এসে পড়েছে হয়তো। এর আগে নাকি 2-1 বার এসেছিল।
সবাই রাতে পাহারা বসালো বাঘ ধরার জন্য, কিন্তু মুরগি চুরি কমল না। চাচার মাংসের খিদা ততদিনে অনেক বেড়ে গেছে। এক বসায় এক গামলা মাংস খেয়ে ফেলেন। পুরো গ্রামেই চাচার এই মাংস খাবার গল্প ছড়িয়ে পড়ল। সবাই খুব মজার সাথে নিল গল্পটা। বিয়ে বাড়িতে চাচার জন্য মাংসের বালতি রাখা হতো। চাচা পুরোটা খেয়ে সাবার করে ফেলতেন। বিয়ে বাড়িতে কর্তাও তার বিয়ে বাড়ির লোকদের ব্যাপারটা দেখিয়ে খুব মজা পেতেন। মুরগি চুরির কেস নতুন দিকে মন নিল। এক রাতে পূর্ব পাড়ায় এক মহিলা গভীর রাতে ঘর থেকে বের হয়েছেন। হঠাৎ দেখেন এক মানুষের মতো দেখতে কি যেন তার বাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে গেল। ভয়ে চিৎকার করতে করতে তিনি সারা গ্রাম মাথায় তুললেন। পরে দেখা গেল তার দুটো মুরগি নেই, কে যেন নিয়ে গেছে। সবাই তখন নিঃসন্দেহ হলো মুরগি চুরির ব্যাপারটা কোনো শিয়ালও ঘটাচ্ছে না, বাঘও ঘটাচ্ছে না। গ্রামে সত্যিই এক মুরগি চোরের আবির্ভাব হয়েছে। মুরগি চোরটা যে কে চাচি সন্দেহ করেছিলেন। চাচা এখনও রাতে ঘরের বাইরে বের হয়ে যান। চাচি দুই একবার পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। মানুষটা চোখের পলকেই যেন উধাও হয়ে যায়। মাংস খাওয়ার সাথে চাচার মধ্যে যেন সুপার পাওয়ার চলে আসছে। তার শক্তি যেমন বেড়ে গেছে অনেক গুণ, অনেক চটপটেও হয়ে গেছেন তিনি। এটা কেমনে হলো? তার ব্যাখ্যা অবশ্য ডাক্তার ভাইয়াও দিতে পারেন নাই। বলেছিলেন নিউরোলজিস্ট দেখালে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু নিউরোলজিস্ট দেখাতে ঢাকায় আনার জন্য চাচাকে একদমই রাজি করানো যাচ্ছিল না। এর মধ্যেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আমাদের গ্রামের উত্তরপাড়ায় আব্দুল আজিজ নামে এক লোক থাকতেন। লোকটা ভীষণ গরিব, খালি একটা গাই গরু ছিল তার। গরুটাকে তিনি খুব ভালোবাসতেন। এক সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন গরুটা মাটিতে পড়ে আছে, তার পুরো গা রক্তে ভরা। কে যেন তার শরীর থেকে এক খাবলা মাংস উঠিয়ে নিয়ে গেছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর কিছুদিন শুধু গাই গরু না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এসব এরকমভাবেই মারা যেতে লাগলো। রাতে যারা পাহারা দেয় তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প বলতে লাগলো। আফজাল চাচার ছেলে মিন্টু গভীর রাতে বাড়ি ফিরছিল। সে নাকি দেখছিল তাদের সুপারি বাগানের মধ্যে দিয়ে কে জানি নিঃশব্দে দ্রুত হেঁটে চলেছে। মানুষের মতোই দেখতে, অথচ এত দ্রুত চলে গেল যে মানুষ ওভাবে যেতে পারে না। সমীরণ বিবি নামে একজন রাতে ভাইয়ের বাসা থেকে দুটো মুরগি নিয়ে ফিরছিল। গভীর রাতে গাছে ঘেরা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হয়েছিল কে যেন তার পিছু পিছু আসছে। তিনি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। বাড়ির কাছাকাছি যখন এসেছেন, গাছের উপরে সরসর শব্দে তাকিয়ে দেখেন একটা মানুষের মতো কি যেন গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে আছে, একদম তার মাথার উপরে। তিনি চিৎকার করে মুরগি দুটো ফেলে দৌড় দেন। সকালে সেখানে গিয়ে দেখা যায় মুরগির পশম আর হাড়গুলো পড়ে আছে। এরপরই ঘটল ভয়ঙ্কর ব্যাপারটা। উত্তরপাড়া আনিস নামে একটা ছেলে এইচএসসি পরীক্ষা ছিল বলে রাত জেগে পড়ছিল। রাত আনুমানিক ৩টার সময় তার মনে হলো তার ঘরের বাইরে কেমন একটা খসখস শব্দ হচ্ছে। গ্রাম এখন কী সব ব্যাপার ঘটছে তা সে জানে, তাই ভয়ে ভয়ে জানালা খুলল এবং খুলতেই ভয়ে চমকে উঠল। সে দেখল তার জানালার ঠিক ওপাশে আমার ছোট চাচা। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। সে হাসছে আনিসের দিকে তাকিয়ে। তার মুখ বেয়ে রক্তের কষ পড়ছে। তার হাতে ধরা আনিসদের বাড়ির দুটো মুরগি মৃত। ছোট চাচা ঠোঁটে আঙ্গুল চেপে আনিসকে চুপ করার ইশারা করলেন। এরপর ফিসফিস করে বললেন, এই ঘটনা যদি কাউরে বলিস তাহলে তোরে মাইরা ফেলবো। এরপর রাতের অন্ধকারে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আনিস ছেলেটা সারা রাত ঘুমাতে পারল না ভয়ে। সকালে উঠে গ্রামের সবাইকে সে ব্যাপারটা বলে দিল। আর যায় কোথায়, গ্রামের সকলে সেদিন হামলা চালালো আমাদের বাড়িতে। ছোট চাচা তখন ঘুমাচ্ছিলেন। তাকে সকলে একসাথে ধরে বেঁধে ফেলল শিকল দিয়ে। চাচার যে শক্তি, হয়তো এভাবে কেউ বাঁধতেও পারত না তাকে। কিন্তু ঘুম থেকে উঠেই এমন আক্রমণের তিনি দিশেহারা হয়ে গিয়েছিলেন। যখন তিনি একটু ধাতস্থ হলেন, তখন চুপচাপ হাসি মুখে বসে রইলেন। নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করলেন না, শুধু মুখে এক ভয়ঙ্কর হাসি দিয়ে সবাইকে বলতে লাগলেন, আমারে ছাইরা দে সবাই, নইলে কিন্তু একটারেও বাঁচতে দিব না। গ্রামের সবাই বাড়ি আক্রমণ করার সময়ই ছোট চাচি বাবাকে ফোন করেছিলেন। বাবাও তখনই গ্রামে একে একে ফোন দিয়ে কনভিন্স করে ফেলেছিলেন ছোট চাচাকে যেন না মারা হয়, তাকে যেন শুধু বেঁধেই রাখা হয়। পরদিনই আমার বাবা চাচা এসে ছোট চাচাকে নিয়ে যাবেন, ঢাকায় এনে ডাক্তার দেখাবেন। বাবার কথায় সবাই ভরসা করলো,
ছোট চাচাকে শিকল দিয়ে বেঁধে বাড়িতে রেখে চলে গেল। বাড়িতে তখন খালি ছোট চাচা, চাচি, তাদের 2 মেয়ে আর আশপাশের 2 ঘরের মানুষ। তারা রাত পর্যন্ত বাড়িতে ছিলেন। এরপরের যা ঘটনা ঘটেছিল সব তাদের কাছে থেকেই শোনা। দুপুর পর্যন্ত সেই শিকল পরা অবস্থায় চাচা বসে রইলেন, ঝিমালেন। দুপুরের পর ঘুম ভেঙে তিনি চাচিকে বললেন, আমারে গোস্ত খেতে দে। চাচি জিজ্ঞেস করলেন, খিদা পাইছে? চাচি এক থালায় ভাত আর তরকারি মেখে নিয়ে এলেন। তরকারিতে গোস্ত ছিল না। চাচা থালা সরিয়ে দিয়ে বললেন, তোরে না গোস্ত নিয়ে আসতে বলছি, গোস্ত কই? চাচি চোখে পানি মুছে বললেন, গোস্ত খাইতে খাইতে তোমার এই সমস্যা। আমি কাল পর্যন্ত তোমাকে গোস্ত খেতে দিব না। ভাইরা আসবে ঢাকা থেকে, তারপরে বলবে, এরপর তোমারে গোস্ত খেতে দিব। চাচা অশ্লীল ভাষায় গালি দিতে থাকলেন, তোকে যেটা বলছি দিতে সেটাই দিবি, কথা শোনোস না কেন? চাচি পাশের ঘরে চলে গেলেন। চাচা চিৎকার করে চাচির বাপ মা তুলে গালিগালাজ করতে লাগলেন। চাচি পাশের ঘরে গিয়ে 2 মেয়েকে নিয়ে কাঁদতে লাগলেন, কিন্তু চাচার সামনে আর এলেন না। পাশের ঘরের মানুষেরা তখন চাচির সাথে ছিলেন। চাচি কাঁদতে কাঁদতে বললেন, এত ভালো মানুষটা এমন হয়ে গেল কেন বুবু? আমারে ওর মাইয়াগুলারে কত ভালোবাসতো। প্রত্যেকটা হাট বাজারে গিয়া মাইয়াগুলার লাইগা নিমকি, জিলাপি আর আচার কিনা নিয়ে আসতো। আমার জন্য আনতো চুরি, স্নো। ছোট মায়াটা বৃত্তি পাইছিল বলে পুরো গ্রামে মিষ্টি খাওয়াইছিল। এমন কেন হইয়া গেল মানুষটা কন্ত? সত্যি কারো কিছু বলার ছিল না। চাচা সত্যিই খুব ভালো মনের মানুষ ছিলেন। কেউ কোনো সাহায্যের জন্য বললে হাসি মুখে সে কাজ করে দিতেন। মানুষটা কেন এমন হয়ে গেল কেউ বুঝতে পারল না। বিকেলের দিকে চাচার চেঁচামেচি একটু কমলো। চাচি গিয়ে চেষ্টা করলো চাচাকে ভাত খাওয়াতে। চাচা ভাত খেলো না। চাচি কাঁদতে কাঁদতে বললেন, তুমি এমন কেন হয়ে গেলা? কেউ কি তোমারে কোনো কিছু খাওয়াইছে? তোমারে জাদু করছে? 2 সপ্তাহ তুমি কইছিলা কৌত? আমাদের আর এত কষ্ট দিও না। চাচা মুচকি হেসে বললেন, 2 সপ্তাহ আমি কইছিলাম তা তোরে বলমু, আগে গোস্ত খাইতে দে আমারে। চাচি উঠে চলে গেলেন। চাচা আবার পাগলামি গালাগালি শুরু করতে লাগলেন। সন্ধ্যায় চাচার অবস্থা টালমাটাল হয়ে গেল। মাদকাসক্ত ব্যক্তি মাদক না পেলে যেমন করে, চাচাও ঠিক তেমনই করতে লাগলো। চোখ উল্টে মাথা ঝাঁকাতে লাগলো। চাচাদের বাসায় তখনও পাশের বাসার রহিমা চাচি ছিলেন। চাচার অবস্থা দেখে তিনি একটু ভয় পেয়ে গেলেন। চাচি তখন তাকে বললেন তার বাড়ি চলে যেতে। রহিমা চাচি তবুও যেতে চাচ্ছিলেন না। চাচি জোর করে তাকে পাঠিয়ে দিয়ে বললেন, একটাই তো রাত, দেখতে দেখতেই কেটে যাবে, সে যেন চিন্তা না করে। রহিমা চাচি ঘরে ফিরে গেলেন। রাতে তার ভালো ঘুম হলো না। কি সব ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন তিনি। পরের দিন খুব ভোরে আব্বা গ্রামে পৌঁছে গেলেন। আব্বার সাথে ছিল বড় চাচা আর তার ডাক্তার ছেলে। 3 জন চাচার বাড়ির সামনে এসে অনেকক্ষণ হাঁক ডাক দিলেন, কিন্তু কেউ দরজা খুলল না। শেষে তারা দরজার জোরে বাড়ি দিতে গিয়ে দেখলেন দরজা খোলাই, কেবল চাপানো রয়েছে। চাপানো দরজা ঠেলে তারা ঘরে ঢুকলেন। দেখলেন মেঝেতে একটা লোহার শিকল পড়ে আছে, ছিন্ন ভিন্ন। তার পাশে রক্তের বন্যা। রক্ত পেরিয়ে একটু ভিতরে গিয়ে দেখা যায় যে চাচি আর তার 2 মেয়ে পড়ে আছে মেঝেতে। 3 জনেরই চোখ খোলা, নিষ্পলক চোখ, শরীরে বড় জখম। কে যেন এক খাবলা মাংস তুলে নিয়েছে প্রত্যেকের শরীর থেকে। বড় চাচা সেই দৃশ্য সহ্য করতে পারলেন না, সেখানেই স্ট্রোক করলেন। আব্বারও অবস্থা খুব খারাপ হলো, অসুস্থ হয়ে পড়লেন। ভাইয়া তখনই তাদের 2 জনকে নিয়ে রওনা হলেন ঢাকায়। কিন্তু ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বড় চাচাও মারা গেলেন। বাবাকে ভর্তি করা হলো হসপিটালে। অনেক দিন লেগে গিয়েছিল তার সুস্থ হতে। আমার গল্প এতটুকুই। ছোট চাচার খবর আর জিজ্ঞেস করিস না, কারণ আমরা জানি না তিনি কোথায় আছেন। কেবল এই ঘটনা 2 দিন পর আনিস ছেলেটাকেও তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। চাচিদের মতো তার শরীর থেকেও এক খাবলা মাংস তুলে নিয়েছিল কেউ। এরপর থেকে আর গ্রামে কোনো প্রাণী খুন হবার খবর পাওয়া যায়নি। ছোট চাচাকেও আর দেখা যায়নি। তাকদীর থামল। বাইরে তখন বৃষ্টিও থেমেছে। চারদিকে কেমন এক অসহ্য নীরবতা। আমরা তাকদীরকে জিজ্ঞেস করলাম, কেন এমন ঘটল? তার কোনো ব্যাখ্যা আছে তোর কাছে? তাকদীর মাথা নেড়ে বলল, আগেই তো বলেছি নেই। অনেকে অনেক কথা বলে। এমনও শুনেছি কেউ কেউ বলে চাচা নিরুদ্দেশ হবার সেই 2 সপ্তাহ তিনি কোনো শয়তান পূজারী দলের সাথে মিশে গিয়েছিলেন।
তারা তার ভেতর খারাপ কিছু একটা ঢুকিয়ে দিয়েছিলেন। আবার এমনও শুনেছি যে লোকটা ফিরে এসেছিল সে ছোট চাচা না, ছোট চাচার রূপ ধরে খারাপ কিছু। আমাদের আসল ছোট চাচা এখনো অন্য কোথাও আছে। তবে এসব কোনোটাই আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস এর বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে যেটা আমরা এখনো বের করতে পারছি না, ভবিষ্যতে পারবো, আমি নিজেই বের করব। আমরা জিজ্ঞেস করলাম, তোর ছোট চাচাকে আর কখনো খুঁজিসনি? তাকদির বলল, না, বাবা সেই ঘটনার পর আর গ্রামে যাননি। গ্রামে চাচার ভিটে শূন্য হয়ে আছে। বাবা ছোট চাচার নামও এখন নেন না। আমরা নিজেরাই একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করেছিলাম। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ছোট চাচাকে পাওয়া যায়নি আর। তবে মাঝে মধ্যে পেপারে কিছু অদৃশ্য খুনের নিউজ ছাপা হয়, যেখানে বলা হয় ভিকটিমকে খুনের পর তার শরীর থেকে মাংস খুবলে নিয়ে গেছে কেউ। খুনগুলো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাঝে মাঝে কেউ কেউ খুনিকে দেখেও ফেলে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে খুনির যে বিবরণ ছাপা হয় সেই বিবরণটা ঠিক ছোট চাচার মতো। তাকদির আর কিছুই বলল না। মোমবাতির আলো ততক্ষণে নিভে গেছে। আমাদের ঘর ছেয়ে গেছে এক অদ্ভুত অন্ধকারে।